দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলো হচ্ছে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, সেগুলো তোমাদের সেকেন্ড সামেটিভ বা সেকেন্ড ইউনিট টেস্টের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তার মধ্যে এখানে যেটা রয়েছে মেটারনিক ব্যবস্থা ভীষণ গুরুত্বপূর্ণ, ভিয়েনা সম্মেলন ভীষণ গুরুত্বপূর্ণ। এইরকমই আর কোন কোন প্রশ্ন তোমাকে সেকেন্ড সামেটিভ বা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য অবশ্যই তৈরি করতে হবে সেটা জানার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখে নাও এবং বুঝে নাও কোন প্রশ্নগুলো তোমাকে কিন্তু অবশ্যই করতে হচ্ছে যদি তুমি ভালো নম্বর আশা করে থাকো। চলো সময় নষ্ট না করে আমরা শুরু করে দিই আজকের উপস্থাপনার বিষয়বস্তু নিয়ে আলোচনা করতে। অর্থাৎ আজকের উপস্থাপনা তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ইতিহাস বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন, যেটা এখন তোমাদের আমি জানাতে চলেছি। চলো তাহলে দেখে নাও কোন কোন প্রশ্নগুলো তোমাকে করতেই হবে, সেটা ভালো করে বুঝে নাও, প্রয়োজনে অবশ্যই নোট ডাউন করো। গুরুত্বপূর্ণ কোন কোন প্রশ্নগুলো খুব ভালো করে তৈরি করতে হবে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড ইউনিট টেস্ট বা সেকেন্ড সামেটিভের জন্য, সেটা বলার আগে আমাদেরকে জানতে হবে সিলেবাসটা কি আছে। দেখো তোমাদের সেকেন্ড সামেটিভের যে সিলেবাসটা রয়েছে সেটা আমি এখানে দেখিয়েছি, দেখে নাও। তোমাদের তৃতীয় অধ্যায় রয়েছে কি ঊনবিংশ শতকে ইউরোপ, এটা থাকছে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য। ফোর্থ যে চ্যাপ্টারটা রয়েছে সেখানে থাকছে শিল্প বিপ্লব, উপনিবেশবাদ, সাম্রাজ্যবাদ। আর ফিফথ যে চ্যাপ্টার রয়েছে অর্থাৎ বিংশ শতকে ইউরোপ। এই হচ্ছে তোমার টোটাল সিলেবাস। তাহলে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য মোট 3টে অধ্যায়ের উপরে পরীক্ষা হবে, সেটা হচ্ছে তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায়। সিলেবাস হয়ে গেল, এইবার আমাদেরকে একটু জেনে নিতে হবে মার্কস ডিস্ট্রিবিউশন, সেইটা কিরকম আছে, মানে কত নম্বরের প্রশ্ন কতগুলো করে থাকবে। চলো সেটাও একটু দেখিয়ে দিই। দেখো এখানে তাহলে মার্কস ডিস্ট্রিবিউশন হিসাবে আমি তোমাদের দেখিয়েছি যে তোমাদের যে যে নম্বরের প্রশ্ন আসবে সেটা হচ্ছে 1, 2, 4, 8 এই নম্বরের প্রশ্ন আসবে। 1 নম্বরের প্রশ্ন থাকবে 16টা, 2 নম্বরের প্রশ্ন 4টে, 4 নম্বরের প্রশ্ন 2টো আর 8 নম্বরের প্রশ্ন 1টা। এইভাবে তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশন থাকছে, মিলিয়ে সব মিলিয়ে মোট হচ্ছে 40 নম্বরের প্রশ্ন। আর এই 40 নম্বরের প্রশ্নের জন্য তোমাকে সময় দেওয়া হবে কতক্ষণ, দেখো এখানে আমি দেখিয়ে দিয়েছি 1.5 আওয়ার, মানে 1.5 ঘন্টা সময় তোমাকে দেওয়া হবে মোট 40 নম্বরের প্রশ্ন। এবার 1 নম্বরের যে 16টা প্রশ্ন তোমার দেওয়া থাকবে করতে হবে, এখানে কিন্তু কোনো এক্সট্রা কোশ্চেন থাকবে না, মানে 16টা প্রশ্ন থাকবে, 16টারই উত্তর তোমাকে করতে হবে। এইবার 2 নম্বরের প্রশ্ন এখানে 2-1টা হয়তো এক্সট্রা দেওয়া থাকবে, 4 নম্বরের প্রশ্ন এবং 8 নম্বরের প্রশ্ন এগুলোতেও এক্সট্রা দেওয়ার কথা, কিন্তু বিভিন্ন স্কুল বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকে, কারোর 1টা বা 2টো এক্সট্রা দেওয়া থাকে, কেউ একটু বেশি পরিমাণে এক্সট্রা দিয়ে থাকে। তো এই হচ্ছে তোমাদের মোট সিলেবাস এবং মার্কস ডিস্ট্রিবিউশন। নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। তোমাদেরকে যে প্রশ্নগুলোর কথা বলবো সেগুলো হচ্ছে তোমাদের তৃতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 2 মার্কের প্রশ্ন, যেগুলো তোমাকে এই সেকেন্ড সামেটিভের জন্য করতেই হবে। তো 2 মার্কের প্রশ্নগুলো মূলত যেরকম এসে থাকে সেটা হচ্ছে কি, কাকে বলে, বলতে কি বোঝো, এই ধরনের প্রশ্ন এসে থাকে। তো এর জন্য তোমরা উত্তরটা খুব বেশি বড় করার দরকার তোমাদের হবে না, 2 থেকে 3 লাইনের মধ্যে উত্তরটা লেখার চেষ্টা করবে, টু দ্য পয়েন্ট অ্যান্সার করবে, অবশ্যই এর মধ্যে তুমি ফুল মার্কস তাহলে পেতে পারবে। চলো এখন দেখে নাও কোন প্রশ্নগুলো করতেই হবে। দেখে নাও 2 নম্বরের জন্য তোমাদের তৃতীয় অধ্যায় অর্থাৎ ঊনবিংশ শতকে ইউরোপ, এখান থেকে তোমরা যে প্রশ্নগুলো করবে সেটা হচ্ছে জোলভারেইন, রিসর্জিমেন্টো, ভিয়েনা সম্মেলন, ইয়ং ইতালি, বিগ ফোর, মুক্তির ঘোষণাপত্র, কার্বনারি আন্দোলন, রক্ত ও লৌহ নীতি, বলকান সমস্যা, মেটারনিক ব্যবস্থা, উষ্ণ জল নীতি, কনফেডারেশন অব দ্য রাইন, ইউরোপের রুগ্ন মানুষ, এমস টেলিগ্রাম। ব্যাস, এই প্রশ্নগুলো তোমরা সুন্দর করে নাও, প্রয়োজনে অবশ্যই নোট ডাউন করো। এইগুলো 2 নম্বরের জন্য তোমাদেরকে বললাম তৃতীয় অধ্যায় থেকে। নেক্সট যে প্রশ্নগুলোর কথা বলবো সেগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ 4 মার্কের প্রশ্ন। তোমাদের 4 মার্কের প্রশ্নও কিন্তু অনেক সময় 8-এ এসে থাকে, আবার সেই একই টপিক্সের উপরে 2 নম্বরেও আসতে পারে। ইতিহাস বিষয়টা তোমাদের প্রশ্নগুলো এমনই থাকে, যেমন ধরো ভিয়েনা সম্মেলন, এখান থেকে 2 নম্বরের প্রশ্ন হতে পারে, 4 নম্বরের প্রশ্ন হতে পারে, আবার 8-এর মতোও কিন্তু প্রশ্ন আসতে পারে। তাই তোমাকে বড় প্রশ্ন হিসেবে রেডি করে রাখতে হবে, যত নম্বরেই আসুক না কেন তাহলে সহজেই তুমি সেটা লিখে আসতে পারবে। এবার কত নম্বরে এসেছে প্রশ্নটা সেই অনুযায়ী তোমরা সেটাকে ছোট বা বড় আকারে করার চেষ্টা করবে। এখন দেখে নাও 4 নম্বরের যে প্রশ্নগুলো, তার মধ্যে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ক্রিমিয়ার যুদ্ধ কবে এবং কাদের মধ্যে হয়, এটা ভালো করে রেডি করতে হচ্ছে, মানে ক্রিমিয়ার যুদ্ধটা সম্পর্কে একটু ভালো করে পড়ে নেবে। তার সঙ্গে করবে ভিয়েনা সম্মেলনে গৃহীত নীতিগুলি সংক্ষেপে আলোচনা করো। দেখো 2 নম্বরের প্রশ্নেও কিন্তু আমি ভিয়েনা সম্মেলনের কথা বলেছিলাম, তাহলে এখানেও বললাম ভিয়েনা সম্মেলনে গৃহীত নীতিগুলি সংক্ষেপে আলোচনা করো। নেক্সট প্রশ্ন হিসেবে যেটাকে বলছি সেটা হচ্ছে ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট
এটাকে টিকা হিসেবে করবে, 4 নম্বরের মতো টিকা হিসেবে করবে। তারপরে হচ্ছে ফেব্রুয়ারি বিপ্লব, এটাকেও টিকার মতন তৈরি করবে। নেক্সট বলেছি রাশিয়ার ভূমিদাস প্রথার অবসান, এটাকেও 4 নম্বরের মতোই তৈরি করে নেবে। তবে তোমাদের 2 নম্বরে দুটো প্রশ্ন বলেছিলাম, বিসমার্কের রক্ত ও লৌহ নীতি আর একটা হচ্ছে মেটারনিক ব্যবস্থা। এই দুটো প্রশ্ন কিন্তু 2-এ যেমন বলেছি তেমনি 4-এও গুরুত্বপূর্ণ, এবং আমি এখানে দেখিয়ে দিয়েছি দেখো, এই যে মেটারনিক ব্যবস্থা এটা কিন্তু 4-এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট, তাই ভালো করে এটা তৈরি করবে। আর তারই সঙ্গে সঙ্গে বিসমার্কের রক্ত ও লৌহ নীতি, তাহলে তোমরা একটা 2-4 প্রত্যেকটার জন্যই যেভাবেই যেখানেই আসুক না কেন যেন লিখতে পারো, সেই মতোই উত্তরটাকে তোমাকে তৈরি করে রাখতে হবে। এরপরে তোমাদের জানিয়ে দেবো যে তৃতীয় অধ্যায় থেকে 5 নম্বরের জন্য কোন কোন প্রশ্ন করবে। তবে সেটা জানানোর আগে বলি, এই যে গুরুত্বপূর্ণ উপস্থাপনা, এই যে গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন ভিডিও, এই রকমই যদি আরো বেশি বেশি তুমি পেতে চাও, অন্যান্য সাবজেক্টেরও যদি পেতে চাও, তাহলে তোমাকে কিন্তু অবশ্যই চ্যানেলে নিয়মিত চোখ রাখতে হবে, কারণ পরপর সেগুলো তোমাদের জন্য আসতে থাকবে। আর তুমি যদি চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অবশ্যই অল করে রাখো, যাতে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ সেই নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যেতে পারে। চলো এখন তাহলে দেখে নাও এই তৃতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 8 নম্বরের কোন প্রশ্নগুলো তোমাকে তৈরি করতে হচ্ছে। এই যে 8 নম্বরের প্রশ্নগুলো বলবো, একেবারে হাতে গোনা প্রশ্ন, মাত্র 4টে প্রশ্নের কথা বলবো। এগুলোর মধ্যে কিন্তু তুমি আলাদা করে কোনো সাজেশন করতে যাবে না, অবশ্যই প্রত্যেকটা প্রশ্নই ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখে রাখতে হবে। দেখে নাও প্রশ্নগুলো। দেখো, প্রথমেই যেটার কথা বলেছি সেটা হচ্ছে ইটালির ঐক্য আন্দোলনে জোসেফ মাৎসেনি ও ক্যাভুরের ভূমিকা। এখানে কিন্তু আবার আলাদা করে গ্যারিবোল্ডির ভূমিকাও তোমাকে বলতে পারে, তাই 3 জনের ভূমিকাটাই তোমরা একটু দেখে রাখবে। তবে ম্যাথসিনি এবং ক্যাভুরের ভূমিকাটা বেশিরভাগ স্কুলে এসে থাকে, তাই এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। গ্যারিবোল্ডিটা আমি দেখো এখানে একটু ব্র্যাকেটের মধ্যে রেখেছি, তাই তোমরা এটা একটু দেখে রাখবে। বেশি বেশি করে তোমাকে পড়তে হবে ম্যাথসিনির ভূমিকা, ক্যাভুরের ভূমিকা। নেক্সট প্রশ্ন হচ্ছে ফ্রান্সের ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ও ফলাফল। ফেব্রুয়ারি বিপ্লবের আগেও তোমাদের বললাম, এক্ষুনি বলেইছি যে তোমাদের ইতিহাসের প্রশ্নগুলো এমনই 2-এ 4-এ 8-এ যে কোনো জায়গাতেই থাকতে পারে, তাই এখানে 8 নম্বরের মতন যেটা তোমাকে তৈরি করতে হবে সেটা হচ্ছে ফ্রান্সের ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ও ফলাফল। নেক্সট প্রশ্ন গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা। এর আগে আমরা 2 নম্বরে বললাম বিসমার্কের রক্ত লৌহ নীতি, 4 নম্বরেও সেটা বলেছি, আবার 8-এও কিন্তু বলছি। তাহলে জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা, এইভাবেও আসতে পারে প্রশ্নটা। আবার বলতে পারে জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের রক্ত ও লৌহ নীতির ভূমিকা আলোচনা করো। তো যেভাবেই আসুক না কেন প্রশ্নটা একই, উত্তরটাও একই, তো সেইভাবেই তোমাদেরকে তৈরি করতে হচ্ছে, 8 মার্কের মতন করেই তৈরি করবে। নেক্সট প্রশ্ন, এই অধ্যায়ের লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে মেটারনিক ব্যবস্থা ব্যর্থ হয়েছিল কেন। 8 নম্বরের মতো এই প্রশ্নের উত্তরটাও তোমাকে তৈরি করে নিতে হবে। এই হয়ে গেল আমাদের টোটাল তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নের সম্ভার। এরপরে তোমাদের চতুর্থ অধ্যায় অর্থাৎ শিল্প বিপ্লব, উপনিবেশবাদ, সাম্রাজ্যবাদ, এখান থেকে গুরুত্বপূর্ণ 2 নম্বরের যে প্রশ্নগুলো করতে হবে সেইগুলো এবার বলে দিচ্ছি, অবশ্যই নোট করে নাও। সেটা হচ্ছে সেরোজেভো হত্যাকাণ্ড, ফ্যাক্টরি প্রথা, ঘেটো, প্যারি কমিউন, চার্চিস্ট আন্দোলন, নব সাম্রাজ্যবাদ, মুক্তদার নীতি, শ্রম বিভাজন নীতি, সুয়েজ খাল খননের উদ্দেশ্য কি, চীনা তরমুজের খণ্ডীকরণ, ইংল্যান্ডকে কেন বলা হয় বিশ্বের কারখানা। ব্যাস, এই কয়েকটাই তোমরা তৈরি করে নাও। আর এর মধ্যে থেকেই আশা করা যায় তোমাদের বিভিন্ন স্কুলের প্রশ্ন যেমনই বিভিন্ন রকম হোক না কেন, তো এর মধ্যে থেকেই প্রশ্নটা থাকার কথা। এরপরে আমরা চলে যাব 4 নম্বরের প্রশ্নে। অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে শিল্প বিপ্লবের ফলাফল আলোচনা করো। এইভাবে আসতে পারে প্রশ্নটা, তা না হলে তোমাদের এরকমও আসতে পারে শিল্প বিপ্লবের সুফল অথবা কুফল বর্ণনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই শিল্প বিপ্লবের ফলাফল এটা খুব ভালো করে করবে। 4-এও আসতে পারে, আবার 8-এও আসতে পারে, সেই মতোই কিন্তু তোমাকে প্রশ্নটা তৈরি করে নিতে হবে। নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হয় কেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে দেখতে হবে। আর তারপরে যে যে প্রশ্নগুলো করতে হবে সেটা একটু বুঝে নাও। ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা ও উগ্র জাতীয়তাবাদের সম্পর্কে যা জানো লেখো, এটা করবে। আর দেখে রাখবে ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হয়েছিল কেন, 4 নম্বরের মতো এটা করবে। তারই সঙ্গে করবে নারীদের ভূমিকা, শিল্প বিপ্লবে নারীদের ভূমিকা আলোচনা করো। এখানে আরো একটা করে রাখবে, সেটা হচ্ছে শিল্প বিপ্লবের সমালোচনায় কার্ল মার্কসের মতবাদ আলোচনা করো। ভীষণ ইম্পর্টেন্ট, তাই অবশ্যই দেখতে হবে। এখান থেকে টিকা একটু দেখে রাখবে, সেটা হচ্ছে ত্রিশক্তি চুক্তি বা ত্রিশক্তি মৈত্রী। পরে শুনে নাও, যেগুলো তোমাদেরকে 8-এর হিসাবে করতে হবে চতুর্থ অধ্যায় থেকে। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের কারণ আলোচনা করো।
ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই তৈরি করতে হবে। শুধু তৈরি করলেই হবে না, সময় ধরে লিখে অভ্যেস করতে হবে। প্রথম বিশ্বযুদ্ধের কারণ আলোচনা করো। 8 নম্বরের জন্য এই অধ্যায় থেকে মাত্র আর একটা প্রশ্নের কথা বলবো, সেটা হচ্ছে ইংল্যান্ডের শিল্প বিপ্লব এবং মহাদেশীয় শিল্প বিপ্লবের মধ্যে পার্থক্য নির্দেশ করো। ব্যাস, এই অধ্যায় থেকে 8 নম্বরের জন্য এই দুটো প্রশ্ন করলেই হয়ে যাবে। এরপরে আমরা চলে যাব নেক্সট এবং লাস্ট যে পঞ্চম অধ্যায় রয়েছে তোমাদের, বিংশ শতকে ইউরোপ। এখান থেকে গুরুত্বপূর্ণ 2 নম্বরের যে প্রশ্নগুলো করতেই হবে সেগুলো এবার দেখিয়ে দিচ্ছি। মোস্ট ইম্পর্টেন্ট অবশ্যই রক্তাক্ত রবিবার দেখতেই হবে, খুব খুব গুরুত্বপূর্ণ। তারই সঙ্গে এপ্রিল থিসিস, পলিস করিডোর, আধুনিক রাশিয়ার জনক, এটা প্রশ্ন আসতে পারে। আধুনিক রাশিয়ার জনক কাকে বলা হয়, কেন বলা হয়, এরকম থাকতে পারে। তারপরে হচ্ছে এনইপি, তারপরে মুক্তির ঘোষণাপত্র, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। মুক্তির ঘোষণাপত্র বলতে কি বোঝো এটা। তারপরে হচ্ছে 14 দফার নীতি, নারদনিক আন্দোলন, মরক্কো সংকট, হুভার স্থগিতকরণ, অন্ধকারাচ্ছন্ন মহাদেশ। এখান থেকে প্রশ্ন হয় অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে বলে, কেন বলে। তারই সঙ্গে সঙ্গে হচ্ছে অর্থনৈতিক মহামন্দা। এইগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট 2 মার্কস কোশ্চেন পঞ্চম অধ্যায় থেকে। নেক্সট আমরা যেগুলো জেনে নেব সেটা হচ্ছে 4 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন এই অধ্যায়ে। তবে সেই 4 মার্কের প্রশ্নগুলো যাওয়ার আগে বলি, তোমরা যদি আজকের এই উপস্থাপনা থেকে উপকৃত হয়ে থাকো বা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। অবশ্যই কমেন্টে জানাও এই প্রশ্নগুলোর মধ্যে কোনগুলো তোমার ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে, কোনগুলো এখনো বাকি থেকে গেছে, বা এই উপস্থাপনা নিয়ে তোমার যদি কিছু বলার থাকে, জানার বা জানানোর থাকে, সেটাও তুমি কমেন্টে অবশ্যই জানাতে পারো। তো 4 নম্বরের যে প্রশ্নগুলোর কথা বলছি তার মধ্যে অবশ্যই তোমাকে দেখতে হবে ভার্সাই সন্ধি, স্পেনের গৃহযুদ্ধ, রুশ বিপ্লবের কারণ, আর এই যেখানে 14 দফা নীতির কথা বলেছিলাম সেখানে তোমার 4 মার্কেও এটা আসতে পারে। উড্রো উইলসনের 14 দফা নীতি সম্পর্কে যা জানো লেখো, এটা 4 হিসেবেও করবে। তারই সঙ্গে দেখে রাখবে প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের কারণগুলি লেখো। নেক্সট ইম্পর্টেন্ট 4 মার্কের প্রশ্ন হচ্ছে ইতালিতে ফ্যাসিবাদের উত্থান হয়েছিল কেন। তারই সঙ্গে দেখে রাখবে 1929 সালে অর্থনৈতিক মহামন্দার কারণ উল্লেখ করো। যেখানে আমি এটা অর্থনৈতিক মহামন্দা বলে দেখিয়েছি 2 নম্বরে, সেটাই তোমার 4 নম্বরেও আসতে পারে। এই হয়ে গেল গুরুত্বপূর্ণ 4 নম্বরের প্রশ্ন। একেবারে শেষে আমরা চলে এসেছি উপস্থাপনার শেষ অংশে। এখন তোমাদের জানিয়ে দেব 8 মার্কের জন্য এই অধ্যায় থেকে কোন কোন প্রশ্ন করতে হবে। জার্মানিতে হিটলার ও নাৎসি দলের উত্থান সম্পর্কে যা জানো লেখো, এটা 8 মার্কের প্রশ্ন হিসেবে করবে। তারই সঙ্গে সঙ্গে তোমাকে দেখে রাখতে হবে ওই যে স্পেনের গৃহযুদ্ধের কথা বলেছি, এটা ভালো করে 8 মার্কের মতন তৈরি করবে। অর্থনৈতিক মহামন্দার কথা বলেছি, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, 8 মার্কের মতন করে রাখবে। এটা কখনো 8-এ, কখনো 4-এ, কখনো 2-এ এসে থাকে, তাই সেই রকম একটা করে রাখতে হবে। তারই সঙ্গে সঙ্গে করবে ভার্সাই সন্ধির শর্তগুলি সম্পর্কে যা জানো লেখো, এটা দেখে রাখবে। তারই সঙ্গে সঙ্গে দেখতে হবে রুশ বিপ্লবের কারণ ও গুরুত্ব বর্ণনা করো।